নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো এই বছরের ডুরান্ড কাপকে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট সিরিয়াসভাবে দেখছে। শক্তিশালী দল নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ড কাপে নামতে চলেছে, যেখানে 6জন বিদেশিকে নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ খেলবে। বেশ শক্তিশালী দল নিয়ে নামতে চলেছে। কোন প্লেয়াররা সুযোগ পাচ্ছে ডুরান্ড কাপের জন্য, কি বেস্ট প্লেয়িং 11 হবে, সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্টবেঙ্গলকে কিন্তু 2025 সিজনের ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই খেলতে হবে। তো উদ্বোধনী ম্যাচ আর মাত্র কটা দিন বাকি রয়েছে। তার আগে কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু প্রস্তুতি পর্বতে যোগদান করেছে। কয়েকজন প্লেয়ারের আসতে বাকি রয়েছে, তারাও কিন্তু এসে যাবে। এবং রিজার্ভ টিম থেকে বেশ কিছু প্লেয়ার যারা এখন সিএফএলে খেলছে, সেখান থেকে বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু দলে যোগদান করবে, তাদেরও কিন্তু ডুরান্ড কাপে দেখা যাবে। নতুন প্লেয়ারদের মধ্যে যারা যোগদান করেছে তারা তো রয়েইছে, তার সাথে গত বছরের দল থেকে বেশ কিছু প্লেয়ার এবং সঙ্গে 6 বিদেশিকে নিয়ে ইস্টবেঙ্গল দল গঠন করবে। তো প্রথমে আমরা যদি ইস্টবেঙ্গলের 6জন বিদেশিকে নিয়ে কথা বলি, তো ডিফেন্স লাইনের জন্য কেভিন সিবিলে, মিডফিল্ড পজিশনের জন্য সাউল ক্রেসপো, রাশিদ এবং মিগুয়েল, এবং অ্যাটাকিং লাইনের জন্য ডিমি এবং হামিদ, তাদেরকে কিন্তু ডুরান্ড কাপে ব্যবহার করা হবে। এবার সবাই কি প্রথম ম্যাচে খেলবে? না, সবাইকে হয়তো প্রথম ম্যাচে খেলানো হবে না, একজন কি দুজন বিদেশিকে হয়তো প্রথম ম্যাচে খেলানো হবে। এরপরে ইস্টবেঙ্গলে যে দ্বিতীয় ডুরান্ড কাপের ম্যাচটা থাকবে সেটা হচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে। তো মাঝখানে বেশ কটা দিন সময় পাওয়া যাবে, সেখানে কিন্তু সমস্ত প্লেয়ারকে রেডি করে সেকেন্ড ম্যাচ থেকেই ইস্টবেঙ্গল পূর্ণ শক্তির দল নিয়ে 6 বিদেশিকে নিয়েই খেলতে চলেছে। এবং নতুন ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যদি আমরা কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু রায়না যোগদান করেছে, রামসাঙ্গা যোগদান করেছে, এডমন্ড এবং বিপিনকেও কিন্তু আমরা প্র্যাকটিস করতে দেখতে পাচ্ছি। জয় গুপ্তার সাইনিং কমপ্লিট হয়ে গেছে, তাকেও কিন্তু 2-1 দিনের মধ্যেই কলকাতায় নিয়ে আসা হবে এবং সেও কিন্তু প্রস্তুতিতে যোগদান করবে। এবং ইস্টবেঙ্গলে যদি আমরা রিজার্ভ টিমের দিকে তাকাই, সেখান থেকেও কিন্তু বেশ কিছু প্লেয়ার যোগদান করবে। গোলকিপার পজিশনের জন্য গৌরব, সে অবশ্যই ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপে স্কোয়াডে তাকে রাখা উচিত। ডিফেন্স লাইনের জন্য প্রভাত, যে সিনিয়র দলের প্লেয়ার রিজার্ভ টিমের হয়ে বর্তমানে খেলছে, তাকে নেওয়া হবে। সুমন দেখেও কিন্তু লাস্ট সিজনে আমরা আইএসএলে দেখেছিলাম একটা ম্যাচে স্টার্ট করতে, তো সেই সুমনকেও কিন্তু সাইড ব্যাক হিসাবে নেওয়া হবে। মিডফিল্ড পজিশনের জন্য কিন্তু ভানলাল পেকা সঙ্গে নাসিব, তাদেরকে নেওয়া হবে। উইং পজিশনের জন্য আমান, সায়ন এবং অ্যাটাকিং লাইনের জন্য কিন্তু জেসিন, তাদের কিন্তু ব্যবহার করা হবে। এবার ইস্টবেঙ্গল তাদের স্কোয়াডে টোটাল কতজন প্লেয়ারকে রাখবে? লাস্ট ইয়ার আমরা স্কোয়াডে ইস্টবেঙ্গলের টোটাল 29 জন প্লেয়ারকে দেখেছিলাম, কিন্তু এই বছরে ইস্টবেঙ্গল সর্বশেষ তাদের স্কোয়াডের প্লেয়ার সংখ্যা বাড়িয়ে করতে চাইছে 31 জন প্লেয়ারকে নিয়ে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল নামবে। 6জন বিদেশি থাকছে, তার সঙ্গে 4জন নতুন ইন্ডিয়ান প্লেয়ার তারা যোগদান করেছে। আনোয়ার আলী, গিল, নন্দকুমার এবং জয় গুপ্তা, তারাও কিন্তু যোগদান করবে। এবং সঙ্গে এই যে সমস্ত 8জন প্লেয়ারের কথা বললাম, তারা কিন্তু রিজার্ভ টিম থেকে এসে ইস্টবেঙ্গলের শক্তিশালী দল বানাবে এবং এই দলটাকেই কিন্তু আমরা ইস্টবেঙ্গলের হয়ে ডুরান্ড কাপে খেলতে দেখবো। এটাই কিন্তু ইস্টবেঙ্গলের স্কোয়াড হতে চলেছে। এবার লাস্ট ইয়ারে আমরা স্কোয়াডের দিকে তাকালে সেখানে 4জন গোলকিপার ছিল, সেখানে আদিত্যর খুব একটা রিসেন্ট টাইমে পারফরমেন্স ভালো নয়, আর কামারুদ্দিনের সঙ্গে নতুন করে তাকে আর দেখা যাচ্ছে না। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গল 3জন গোলকিপার হিসাবে অবশ্যই দেবজিৎ মজুমদার, গিল এবং তার সঙ্গে সঙ্গে গৌরবকে তাদের স্কোয়াডে নেবে। ডিফেন্স লাইনের জন্য প্রভাত থাকছে, মনোতোষ চাগলাদারের ইনজুরি সমস্যা, তো সেখানে মনোতোষ থাকবে না। মোহাম্মদ রাকিব থাকবে, গুরসিমরাত থাকবে, মার্ক জো থাকবে, লালচং নুঙ্গা থাকবে। এবং বিদেশির মধ্যে কথা বললে কেভিন সিভিলে, সে কিন্তু বিদেশি ডিফেন্ডার ডুরান্ড কাপের স্কোয়াডে থাকবে। সঙ্গে আনোয়ার আলী এবং জয় গুপ্তাকেও কিন্তু আমরা ইস্টবেঙ্গলের ডিফেন্সে দেখতে পাবো। মাঝ মাঠের দিকে তাকালে সেখানে সৌভিক চক্রবর্তী, নাওরেম মহেশ সিং, জিকসান সিং, নন্দকুমার থাকছে। তন্ময়ের পারফরমেন্স এই সিজনে খুব একটা ভালো নয়, তো তন্ময়, শ্যামলকে হয়তো রাখা হবে না। আগের বছরে আজাদকে ব্যবহার করা হয়েছিল, আজাদকেও হয়তো নয়, সেখানে কিন্তু ভানলাল পেকাকে ব্যবহার করা হবে। এছাড়া আমান রয়েছে, ভিষ্ণু রয়েছে, বিজয় মুর্মুকেও হয়তো ব্যবহার করা হবে না। সাউল ক্রেসপো, সায়ন ব্যানার্জি এবং
যদি আমরা কথা বলি সেক্ষেত্রে রাশিদ রয়েছে, মিগুয়েল রয়েছে তাদের মিডফিল্ড পজিশনের জন্য, এবং অ্যাটাকিং লাইনের জন্য জেসিনটিকে, ডেভিড, সঙ্গে এডমন্ড রয়েছে, ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস রয়েছে, এবং হামিদের মতন প্লেয়ার এসে গেলে এই দলটা কিন্তু বেশ শক্তিশালী হয়ে যাবে। এটাই কিন্তু ইস্টবেঙ্গলের স্কোয়াড ডুরান্ড কাপের জন্য হচ্ছে। কিছু প্লেয়ার হয়তো পরিবর্তন হতে পারে, সেটা কোচ এসে ফাইনাল ডিসিশান নেবে যদি কোনো প্লেয়ারকে অ্যাড করতে হয়, বা কোনো প্লেয়ারের যদি পরিবর্তনে অন্য কোনো প্লেয়ারকে রিজার্ভ টিম থেকে নেওয়া যায় সেটা কিন্তু কোচ এসে সিলেকশন করবে। কিন্তু যদি আমরা পুরনো দল দেখি তাহলে কিন্তু এটাই ইস্টবেঙ্গলের জন্য হতে চলেছে। এবং ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের জন্য বেস্ট প্লেয়িং 11-এর দিকে তাকালে তো সেক্ষেত্রে 3-5-2 এই ফরমেশানে হয়তো ইস্টবেঙ্গল দল নামাবে। গোলকিপার পজিশনের জন্য দেবজিৎ মজুমদার, তাকে ফার্স্ট চয়েস হিসাবে গোলের তলায় দেখা যাবে। ডিফেন্স লাইনে যদি কেভিন সিবিলেকে 19 তারিখে নিয়ে আসা যায়, 23 তারিখে ম্যাচ রয়েছে, কেভিন সিবিলেকে কিন্তু সেন্টার ব্যাক হিসাবে ব্যবহার করে দুজন সঙ্গে আরও ডিফেন্ডার আনোয়ার আলী এবং জয় গুপ্তা তাদেরও কিন্তু ডিফেন্সে রাখা হবে। উইং পজিশানে একদিকে বিপিন, অপর দিকে কিন্তু নাওরে মহেশ সিংকে উইং, তারা কিন্তু উইং ব্যাক হিসাবে খেলবে, প্রয়োজনে ডিফেন্সে নেমে এসেও সাহায্য করবে। মাঝমাঠে নো ডাউট জিকসান শুরু করবে, তার সাথে রাশিদ এবং মিগুয়েল যদি এসে যায় তাদের ব্যবহার করা হবে, তা না হলে সৌভিক চক্রবর্তী সেখানে অপশান হিসাবে রয়েছে, রামসাঙ্গাও কিন্তু অপশান হিসাবে রয়েছে, পেকাও কিন্তু অপশান হিসাবে রয়েছে। মাঝমাঠে তারা শুরু করবে। এবং আমরা যদি আক্রমণ বিভাগের দিকে তাকাই তো সেক্ষেত্রে ডেফিনেটলি ডিমিকেই ফার্স্ট চয়েস হিসাবে স্ট্রাইকার পজিশনে ব্যবহার করা হবে, এবং তার সাথে সাথে কিন্তু এডমন্ড, ডেভিডের মতন প্লেয়ার রয়েছে তাদেরও কিন্তু ব্যবহার করা হবে। তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ডুরান্ড কাপের শক্তিশালী স্কোয়াড, কারণ ইস্টবেঙ্গলই একমাত্র দল এবং নর্থ ইস্ট এই দুটো দলই তাদের পূর্ণ শক্তি দলকে ডুরান্ড কাপে খেলাবে, যেখানে 6 জন বিদেশি থাকবে, ইন্ডিয়ান প্লেয়ার সবাই থাকবে, তাদের নিয়ে খেলাবে। এই দুটো দলই কিন্তু ডুরান্ড কাপে যথেষ্ট সিরিয়াসভাবে দেখছে। বাদবাকি দল রিজার্ভ টিম বা ইউথ টিমদের দিয়ে হয়তো খেলাবে, কিন্তু এই দুটো দলের মধ্যেই কিন্তু আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখব। তো অবশ্যই ইস্টবেঙ্গল যে গ্রুপে রয়েছে সেখানে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া উচিত, কারণ এত শক্তিশালী দল যদি ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে কিছু বলার নেই। এবার এটাও মানতে হবে প্রি সিজন টুর্নামেন্টটাকে কোচ কীভাবে দেখে, যে হ্যাঁ আমি এই প্রি সিজন টুর্নামেন্ট হলেও আমরা ট্রফির জন্য যাব, আমরা জিতবো সেই দিকে, নাকি প্রত্যেকটা প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দিয়ে তার আইএসএলের স্কোয়াডটাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করে সেই দিকেও আমাদের নজর থাকবে। তো ওভারঅল কিন্তু এই দলটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, মাদি তালালকে নিয়ে অনেকে বলবে যে মাদি তালাল, হিজাজি মায়ে তারা কন্ট্রাক্টেড, তারা কী হবে, তাদের কিন্তু ডুরান্ড কাপের জন্য পরিকল্পনায় রাখা হয়নি, তাদের কিন্তু আসতে এখনও পর্যন্ত বলা হয়নি। তো কোচ 19 তারিখে চলে আসছে, অ্যাসিস্ট্যান্ট কোচ কেভিন সিবিলে চলে আসছে, রাশিদও চলে আসছে আগামীকাল, আর 18 তারিখে কিন্তু ডিমি এবং সাউলও চলে আসছে। মিগুয়েলের হয়তো আসতে 1-2 দিন আরও বেশি সময় লাগতে পারে। তো ওভারঅল কিন্তু শক্তিশালীভাবে ইস্টবেঙ্গল নামবে, তো সেটা বলাই যায়। এবং ম্যাচ কোথায় দেখবে, কিভাবে দেখবে সেগুলো পরবর্তী সময় জানিয়ে দেবো। টিকিট এখনও যেহেতু অনলাইন ছাড়া হয়নি, তো টিকিটের আপডেট এলেও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। অবশ্যই কেমন লাগলো ভিডিও কমেন্টে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তারাও এই আপডেটগুলো পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।